বিএনপির পররাষ্ট্রনীতি নিয়ে পেলেন কি কইছে, কয় নাই। কারণ কি জানেন? কারণ পেলেন তো আগেই সবাই জানে। আওয়ামী লীগের জন্য যে পররাষ্ট্রনীতি ছিল সেটাই বিএনপির পেলেন, বিএনপির জন্য সে একই পররাষ্ট্রনীতি। এই জন্যই বিএনপি কোনো পররাষ্ট্রনীতি নিয়ে কথা করছে না। যেখানে জুলাই বর্ষা বিপ্লবের অন্যতম লক্ষ্য ছিল ভারতের আধিপত্যবাদের অবসান, সেখানে বিএনপির মোটা মাথার বুদ্ধিজীবীরা একটা বাস্তবসম্মত পররাষ্ট্রনীতি বানাইতে পারছে না। একটা দেশের সরকারকে মোটা দাগে দুইটা বিষয় নিয়ে কাজ করতে হয়, আভ্যন্তরীণ আর বাহ্যিক। অন্য কথায় দেশ পরিচালনা করা আর দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। দেশের অভ্যন্তরের কাজ নিয়ে বিএনপির অনেক প্ল্যান আমরা জয় বাংলা করে দিছি তো, তাই না? যেহেতু বিএনপি পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলার ইন্টেলেকচুয়াল যোগ্যতা নাই, তাই সেটা নিয়ে সমালোচনা করারও কিছু নাই। এই বিষয়ে বিএনপি আগেই দুই হাত তুলে আমাদের বুঝাই দিছে, স্যারেন্ডার করেছে, স্যালেন্ডার যে আওয়ামী লীগ যেমন দেশকে ভারতের কাছে বর্গা দিয়া আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধ্বংস করেছে, তেমনি বিএনপি দেশকে ভারতের কাছে বর্গা দিয়ে রাখবে। পররাষ্ট্রনীতি তো সামলাবে ইন্ডিয়া, বিএনপির জন্য সামলাবে, আওয়ামী লীগের জন্য সামলেছে, বিএনপির জন্য সামলে দিবে। আর বিএনপি খালি দেশে লুটপাট, চাঁদাবাজি, দেন্ডারবাজি, ধান্দাবাজিতে মনোনিবেশ করবে। এই হলো প্ল্যান। আসেন আজকে আপনাদেরকে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ নামের জাতীয়তাবাদী ফ্রন্টের পররাষ্ট্রনীতি নিয়ে কিছু বলি। বিএনপির সব ছাত্রী বুদ্ধিজীবীরা বসে পড়েন প্ল্যান কপি পেস্ট করার জন্য। আসেন আমরা আল্লাহর নামে শুরু করি। আগামীর বাংলাদেশে মুজিবের এই সকলের সাথে বন্ধুত্ব আর কারোর সাথে বৈরিতা না, এমন কোনো পররাষ্ট্রনীতি থাকবে না, থাকবে না। এটা ফুল স্টপ, এটা শেষ। কারণ ওইটা ভারতের শিখায় দেওয়া পররাষ্ট্রনীতি। আমাদের পররাষ্ট্রনীতি হবে ইনসাফের কূটনীতি, আজাদের বাংলাদেশ। চলেন খোলসা কইরা বলি। ইনসাফের কূটনীতি হইল সেই নীতি যা দিয়ে আন্তর্জাতিক সম্পর্কে ইনসাফ প্রতিষ্ঠাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। ইনসাফের 5টা খুঁটি থাকবে, 5টা। এই 5 খুঁটির ধারণা কিন্তু ইসলামের 5টা স্তম্ভের ধারণার সাথে মিলে যেতেছে একেবারে বরাবর। ইসলামের 5টা স্তম্ভ আছে না, কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর আমাদের ইনসাফের কূটনীতির 5টা স্তম্ভ হইল: 1 নাম্বার ন্যায্যতা এবং প্রাপ্যতা, 2 নাম্বার পারস্পরিক স্বার্থ ও সম্মান, 3 নাম্বার আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং বিশ্ব শান্তি বিনির্মাণ, 4 নাম্বার অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বাধীনতা, 5 নাম্বার প্রবাসীর অধিকার এবং কল্যাণ। চলেন একটা একটা করে খোলাসা করি। ইনসাফের কূটনীতিতে প্রথম স্তম্ভ হবে ন্যায্যতা এবং প্রাপ্যতা। স্বাধীনতার পর থেকে যেই সমস্ত দেশ আমাদের আর্থিক এবং রাজনৈতিকভাবে সহায়তা দিচ্ছে, তারা আমাদের থেকে সেই পরিমাণে বন্ধুত্ব আর বাজার সুবিধা লাভ করবে। ধরেন জাপান, স্বাধীন বাংলাদেশে এই পর্যন্ত সর্বোচ্চ উন্নয়ন সহযোগিতা দিচ্ছে আমাদের জাপান। সেই প্রেক্ষিতে জাপানের সাথে আমাদের ওই রকম বাণিজ্যিক সম্পর্ক নাই কিন্তু। আবার ধরেন সৌদি আরব, স্বাধীনতার পর থেকে মুসলিম বিশ্বের দেশ হিসেবে সৌদি আরবের কাছ থেকে আমরা অনেক সহায়তা পাইছি। ইনসাফের কূটনীতিতে এই সমস্ত রাজনৈতিক সহায়তাকে পূর্ণ সম্মান দেওয়া হবে। তেমনি ইউরোপের বাজারে আমাদের পণ্যের যেভাবে শুল্ক মুক্ত রপ্তানি সুবিধা দেওয়া হয়েছিল, তা বজায় রাখতে আমরা তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ককে আরো জোরদার করব। ইউরোপ থেকে আমাদের উন্নত প্রযুক্তি আমদানি করতে হবে। যেমন ধরেন আমরা সেই প্রযুক্তি আমদানি করব, আর আমাদের দেশে সেই প্রযুক্তির কোনো না কোনো অংশ উৎপাদন করার জন্য আমাদের জনশক্তিকে ব্যবহার করবে, আমাদের দেশে কারখানা বানাবে। তাই আমদানি আমাদের সক্ষমতাও বাড়াবে। অন্যদিকে সেই পণ্যের কোনো না কোনো উপাদান উৎপাদনের জন্য আমাদের দেশের জনশক্তিকে আমরা দক্ষ করে তুলতে পারবো, প্রযুক্তি নিয়ে আসতে পারবো। এমন অনেক দেশ আছে যারা আমাদেরকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিভিন্ন সহায়তা দিয়ে আসছে, যেমন ধরেন তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া। এই সমস্ত দেশের সাথে বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলাটাই আমাদের ইনসাফের কূটনীতির প্রথম স্তম্ভের লক্ষ্য। এরপরে আসেন পরের পয়েন্টে, পারস্পরিক স্বার্থ এবং সম্মান। এটা মূলত ভারতের জন্য। ভারত নিয়ে আমাদের পররাষ্ট্রনীতি কি হবে, এটা সবচেয়ে ক্রিটিক্যাল আমাদের জন্যও। ভারত ছাড়াও অন্য যে সমস্ত দেশের সাথে আমাদের সম্পর্ক নিয়ে আমাদের ভাবতে হবে, তাদের ক্ষেত্রে এই স্তম্ভটা প্রাধান্য পাবে। এই স্তম্ভ নিশ্চিত করবে, তার মানে পারস্পরিক স্বার্থ এবং সম্মান। এই স্তম্ভটা যে সমস্ত দেশ আমাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদের স্বার্থে আঘাত করবে না, আমাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না, আমাদের রাজনীতিতে শত্রুমিত্র তৈরি করবে না, সেই সমস্ত দেশের সাথে আমাদের বন্ধুত্ব বজায় থাকবে এবং প্রয়োজনে তা জোরদার করা হবে। এখন ভারত যদি আওয়ামী লীগারদের আশ্রয় দেয়, হাসিনাকে আশ্রয় দেয়, বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে, গোয়েন্দা কারবারি করে, চোরাচালানকে উৎসাহিত করে, সীমান্ত হত্যা করে, অভিন্ন নদীর পানি আটকায় দেয়, বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত ঘৃণা উৎপাদন করে, আর তাদের দেশে মুসলমান কোপানো, এইগুলো যদি না থামায়, তাইলে এইগুলা নিয়ে আমরা ভারতের সাথে আলোচনায় বসবো। তাদেরকে বুঝাতে হবে আমাদের পররাষ্ট্রনীতিটা কি, আমাদের স্বার্থ কি, এবং তাদের সাথে বন্ধুত্ব রক্ষার চেষ্টা করব এইভাবে। তবে ভারত বা অন্য কোনো দেশ যদি আমাদের আত্মমর্যাদা এবং জাতীয়গত সম্মানকে অবজ্ঞা করে, তাহলে আমরা তাদের থেকে দূরত্ব বজায় রাখবো, প্লেন অ্যান্ড সিম্পল। শুধু তাই না,
দেশের স্বার্থের বিপক্ষে অতীতের যে কোনো সরকারের করে যাওয়া সকল অসম চুক্তিকে পুনর্বিবেচনা করে তার ন্যায্যতা এবং প্রাপ্যতার ভিত্তিতে পুনর্নির্ধারণ করা হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে আমাদের দেশ এবং দেশের জনগণ, অন্য কেউ না। পরের পয়েন্ট, আমাদের পররাষ্ট্রনীতিতে আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান এবং আস্থাকে প্রাধান্য দেওয়া হবে। একই সাথে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অগ্রগামী ভূমিকা নিশ্চিত করা হবে। আন্তর্জাতিক আইনের যে সমস্ত বিষয়ে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ তা নিষ্ঠার সাথে পালন করা হবে। জাতিসংঘ ব্যবস্থার মাধ্যমে সকল আন্তর্জাতিক সমস্যার যৌক্তিক সমাধান নিশ্চিত করা হবে। রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক আইনের ব্যবহার করবে বাংলাদেশ। একই সাথে যারা এই প্রচারণা করছে যে আমাদের জোট ক্ষমতা আসলে নারীর অধিকার বিনষ্ট হবে, তাদেরকে বলি যেন তারা ভালো কইরা আন্তর্জাতিক আইনে নারী ক্ষমতায়ন এবং অধিকার নিশ্চিতে বাংলাদেশ কি কি প্রতিশ্রুতি করছে জাতিসংঘে তা একটু পড়ে দেখে। মূর্খ দ্বারা তো কিছু পড়ে না। আমাদের জোট নির্বাচিত হইলে কোনো প্রতিশ্রুতির বরখেলাপ করা হবে না, বরং নারীর পূর্ণ সামাজিক সম্মান এবং অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিতে অন্যান্য প্রয়োজনীয় আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশ যুক্ত হবে। পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় হবে আগামীর বাংলাদেশের পররাষ্ট্রনীতির মাপকাঠি। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের সর্বোচ্চ অংশীদারিত্ব নিশ্চিতে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হবে, যেন আমাদের সশস্ত্র বাহিনী বিশ্ব দরবারে শান্তি রক্ষার আইকন হয়ে উঠতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হবে, যেন তারা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আইন শৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করতে পারে। অতীতের মতো আইন শৃঙ্খলা বাহিনী যেন দলীয় বাহিনীতে পরিণত না হয়, সেই ব্যবস্থা করা হবে। আমাদের সশস্ত্র বাহিনীর বন্দুক যেন 24-এর মতো আমাদের দিকে গুলি না ছুটতে পারে তা নিশ্চিত করা হবে। অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বাধীনতা, এটার মানে হইল আমাদের জোট ক্ষমতা আসবে তো অবশ্যই ইনশাল্লাহ, বাংলাদেশ হবে একটা উন্মুক্ত এবং প্রতিযোগিতামূলক বাজার। বাংলাদেশের বাজার সকল দেশের জন্য খুলে দেওয়া হবে। সকল আমদানি হবে প্রতিযোগিতার ভিত্তিতে, যেখানে পণ্যের মান এবং যৌক্তিক মূল্যকে আমদানির জন্য প্রাধান্য দেওয়া হবে। সিন্ডিকেটের মাধ্যমে পণ্য আমদানি করে দেশের ভোক্তা এবং উৎপাদনকারীদেরকে জিম্মি করার সকল সংস্কৃতিকে চিরতরে কবর দিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগের মতো বাংলাদেশকে ভারতের মনোপলি তো দূরের কথা, আমরা ক্ষমতায় না আসলেও কেউ যদি বাংলাদেশের বাণিজ্যিক এবং অর্থনৈতিক স্বাধীনতা বিনষ্ট করার চেষ্টা করে তাকে প্রতিহত করা হবে। চাল, ডাল, অন্যান্য কাঁচামাল সহ আমদানি ভিত্তিক সকল পণ্যের মান নিশ্চিত করে যেই দেশ কম দামে দিবে তার থেকে আমদানি করা হবে, কাউকে আলাদা সুবিধা দেওয়া হবে না। দেখেন কি সুন্দর আমাদের পররাষ্ট্রনীতি, প্রত্যেকটা স্তম্ভ আরেকটার সাথে কিভাবে সম্পর্কিত। একটা দালান যেমন সকল পিলারের সমন্বিত শক্তিতে দাঁড়ায় থাকে, তেমনি আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের পররাষ্ট্রনীতি তার 5টা স্তম্ভের মাধ্যমে কাঁধে কাঁধ রেখে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করে যাবে। এবার চলেন আমাদের সকল স্তম্ভের মধ্যমণি নিয়ে আলোচনা করি। প্রবাসীদের অধিকার এবং সুরক্ষা নিয়ে আমাদের লুথার কিং এর কোনো প্ল্যান নাই, আছে মহা হেডমালা ভয়ান। প্রবাসীদের নিয়ে নাকি তার চিন্তার শেষ নাই। তিনি নাকি এত বছর প্রবাসী থেকে তাদের সব সমস্যার কথা জানেন এবং বুঝেন। ওরে বাবার রে, সর্বজ্ঞ আর কি, ওইটা নাকি তিনি দেখবেন। আপনারা বলেন আজ পর্যন্ত কোনোদিন কারো মুখে শুনেছেন আপনারা যে প্রবাসীদের নিয়ে বিএনপির কোনো প্ল্যান বা কিছু আছে? নাই। কারণ তারা প্রবাসে থাকছে আর কমিটি বাণিজ্য করেছে আর বৈশা বৈশা টাকা কামাইছে। যখন ছাত্রছাত্রীরা হাসিনাকে খেদাইছে তারপর সবাই টুপ করে দেশে ফিরে আসছে, হাসিনার মতো চট করে ঢুকে গেছে আর ক্ষমতা বসার স্বপ্ন দেখতেছে। কি আর কমু, বিএনপির কাছে প্রবাসী মানে হইলো টাকা এর মেশিন। বিএনপি বিদেশ ফেরত কয়জন নেতা দেখাইতে পারবেন প্রমাণ সহ যে তাদের বিদেশে অবস্থানকালীন সময়ে তিনারা রেমিটেন্স পাঠাইছেন বাংলাদেশে? পারবেন না, চ্যালেঞ্জ দিলাম। তাহলে তারা চলছেন কেমনে, খাইছেন কি? হয় তারা দেশ থেকে রেমিটেন্স নিছেন অথবা বিদেশে কমিটি বাণিজ্য করে ধান্দা করছেন। আওয়ামী লীগ তো বিদেশে টাকা নিয়ে গেছে, আপনারা তো 1/11 সময় ধরা খাইয়া যৌথ বাহিনীর হাতে ডলা খাইছেন। আপনাদের 17 বছর আপনারা শুধু প্রবাসীদের থেকে লুটপাট করে খাইছেন, এটা সবাই জানে। তাই এখন প্রবাসীদের জন্য কি করবেন তা আপনাদের মাথায় আসে না। আপনাকে অবৈধ অভিবাসন ঠেকাইতে পারবেন না, কারণ আপনাদের দলের লোকেরাই আদম পাচারের সাথে যুক্ত, এখনো আছে, পরেও থাকবে। আপনারা কি ইউরোপ প্রবাসীদের প্রত্যাবাসন ঠেকাইতে পারবেন না, কারণ আপনাদের এটাই জানা নাই যে ইউরোপের প্রবাসীদের ফেরত পাঠানোর জন্য হাসিনা যে সমস্ত চুক্তি করে গেছিল তা কিভাবে শিথিল করা যায়। কি ভাবিছেন কয়া দিমো? কমু না। এইখানেই আমাদের কারিশমা কাপুর। আরে না এডিটর সাহেব, এই কারিশমা কাপুর না, কারিশমা। যাই হোক, এই আমাদের কারিশমা দেশের মানুষ দেখবে। সব কইলে তো আবার আপনাদের বুদ্ধিজীবী ভালসুন গুলা প্ল্যান কপি করতে লেগে যাবে। আপনারা কি প্রবাসীদের সমস্যা সম্পর্কে জানেন কি পরিমাণে প্রবাসী পাসপোর্ট নিয়ে সমস্যা ভুগতেছে? জানেন জাতীয় পরিচয়পত্র না থাকার জন্য কিভাবে প্রবাসীদের সম্পদ দেশে লুটপাট হইতেছে? জানেন, কিন্তু কিছু করবেন না। কারণ এইগুলা বন্ধের ঘোষণা দিলে তো আপনাদের প্রবাসী লোকেরা কি লুটপাট করবে আর কি খাবে? পারলে ঘোষণা দেন কোনো অবৈধ অভিবাসন হবে না,
কোনো প্রবাসী বিচারবিহীন প্রত্যাবর্ষিত হবে না, কোনো প্রবাসীর দেশের সম্পদ বেদখল হবে না। দেখি কত হ্যাডম আপনাদের, আর কত বোঝেন আপনারা প্রবাসীদের সমস্যা।